আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ধানমন্ডি থেকে গ্রেফতার। হাজী সেলিম 5 দিনের রিমান্ডে, পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। উপদেষ্টা সহ সরকারি চাকরিজীবী সবাইকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্দিষ্ট সময়ে জমা না দিলে আইনি ব্যবস্থা। সংশোধন করা হবে বিগত সরকারের চলতি বাজেট। বড় প্রকল্পের বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত, বাতিল হচ্ছে কালো টাকা সাদা করার বিধান। হামলায় জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ডাক্তারদের। তদন্তে চিকিৎসায় অবহেলার প্রমাণ মেলেনি, গাইবান্ধায় একজন গ্রেফতার। এবং নতুন করে তদন্ত হবে বিডিআর হত্যাকাণ্ড মামলার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানুষের অধিকার, সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে 5টি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এদিকে লালবাগ থানার কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান জামিন আবেদন নাকচ করে হাজী সেলিমের রিমান্ড মঞ্জুর করেন। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক এমপি হাজী সেলিমকে আদালতে হাজির করে পুলিশ। তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করে আইনজীবীরা। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জনাকীর্ণ আদালতে এজলাসে আনার পর কান্নায় ভেঙে পড়েন হাজী সেলিম। আসামির আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তদন্তকারী কর্মকর্তা এই তদন্তকালে এই আসামির বিরুদ্ধে এই মামলার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পায় এবং আরও এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত এবং কিভাবে সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত, এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই মর্মে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণের উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে রোববার রাতে গ্রেফতার করা হয়। এদিকে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা রয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। উপদেষ্টা সহ সরকারি চাকরিজীবী সবাইকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। 2 সপ্তাহ পর এই প্রক্রিয়া শুরু হবে বলে জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। তিনি বলেন, এটা নিশ্চিত করা গেলে দুর্নীতি কমবে। কেউ হিসাব না দিলে বিধি মোতাবেক নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। যে দেশে অসাধু পেয়ন ড্রাইভাররা শত শত কোটি টাকার মালিক হন, সেখানে উপরের স্তরের কর্মকর্তারা যে কত টাকা গড়তে পারেন তা সহজেই অনুমান করা যায়। সরকারি চাকরিতে লিমিটেড বেতনে আনলিমিটেড সম্পদের মালিক হবার ঘটনা যেন আলাদিনের চেরাগ পাওয়াকেও হার মানিয়েছে। 1979 সালের সরকারি কর্মচারী আইনে সম্পদের হিসাব জমা দেবার বিধান থাকলেও তা বেশিরভাগই মানছেন না। জনপ্রশাসন সচিব বলছেন, সব স্তরে মিলেমিশে দুর্নীতি করতেই আইনটি শুধু কিতাবেই রাখা হয়েছে। সরকার তো বহুবার চেঞ্জ হয়েছে, এইভাবে কেউ পালায়? বাইতুল মোকাররমের খতিব কেন পালাবে? উনিও তো পালাইছে। আমার ব্যাচমেটরা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর, তারাও পালাইছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারের বিভিন্ন সেক্টরে কাজ করা 15 লাখ চাকরিজীবীকে সম্পদের হিসাব জমা দিতে হবে। এই প্রক্রিয়া ঠিক করতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 15 দিন পর শুরু হবে নেবার প্রক্রিয়া। হিসাব দিতে হবে উপদেষ্টাদেরও।
15 লাখ হলো কর্মচারী বলতে একদম যদি সিনিয়র সচিব ঢোকেন অথবা ক্যাবিনেট সেক্রেটারি মনে করেন, মুখ্য সচিব থেকে একটা পিয়ন, চৌকিদার, ড্রাইভার, যখনই আপনার সম্পদ বিবরণী ফর্ম দিবেন এর বাইরে কি কি থাকলো পরে দেওয়ার সময় তো আপনি একটু সচেতন হবেন। দুর্নীতি প্রতিরোধে এটা প্রথম কাজ হবে কিনা বলেন। আমাকে দিয়ে শুরু হবে, কিন্তু আমার যে সম্পদ, আমার লোনের একটা গাড়ি ছাড়া আর কিছু নাই। যারাই পাবলিক অফিস হোল্ড করে মানে বেতন খায় তারা এটার মধ্যে সবাই, এবং সরকারের এজেন্ট না তো এটা পিসমিল ভাবে আমাদের অনেক অ্যাডভাইজার, রেসপেক্টেড অ্যাডভাইজার অনেকে এটা নিয়ে কথা বলছেন। প্রতি বছর দিতে হবে সম্পদের হিসাব, নির্ধারিত সময়ে কেউ না দিলে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন জনপ্রশাসন সচিব। জমা না দিলে খবর আছে, সোজা কথা, আইনানুগ খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো। দেওয়ার পরে দুদক যেহেতু এটা অফিসিয়ালি হ্যান্ডেল করে, তারা এটা বিবেচনা করবে কার সম্পদ বিবরণীর জন্য কাকে তলব করা হবে। তলব করলে আপনার যখন টেলপে নাম দেখেন এটা খবর হয়ে যায় না। যা করার যেখানে যেটা করার আমরা পড়তে পিছপা হব না। আমাদের কোনো ওই পাওয়ার রিসার্চ করতে হবে না। উইল সেলফ গাইডেড, বিধি মোতাবেক কাজ করব, সাহসের সাথে কাজ করব। যদি 2-4 এরকম পাওয়া যায় বড় করাপ্টেড দেয় নাই, তাকে ফোকাস করে নিউজ করেন। আমাদের একটা জিনিস বলতে হবে সামাজিকভাবে, চোরকে চোর বলতে হবে, সে যত বড় যেই হোক। এক সপ্তাহের মধ্যে 25 জেলায় ডিসি নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আগামী মাসের মধ্যে বিগত সরকারের পাশ হওয়া বাজেট পর্যালোচনা করে কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সালেউদ্দিন আহমেদ জানান, বাজেটে উন্নয়ন খাতের বড় প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। 2023-24 অর্থ বছরের আওয়ামী লীগ সরকারের সময়ে একের পর এক মহাপ্রকল্পে ঘুষ দুর্নীতির নানা তথ্য উঠে এসেছে। সম্প্রতি লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগ এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও। সেসব অন্তর্বর্তীকালীন সরকার খতিয়ে দেখবে বলে জানান অর্থ উপদেষ্টা। পাশ হওয়া বাজেট রিভিউ করার কথাও জানান তিনি। অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসঙ্গত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো অলমোস্ট কমপ্লিট সেগুলোতে ইস্যু করবে, আর কতগুলো আছে পাইপলাইনে। কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বললো না করবো না, তো বাজেট আমরা রিভিউ করবো। আচ্ছা, সেটা কি স্যার আপনি ফান্ড মিটিং এর আগেই তো করবেন? অক্টোবর তো ফান্ড মিটিং। এটা বাজারে 5, 10 ও 20 টাকার কাগজে নোটের অবস্থা খুব নাজুক। এসবের বদলে নতুন নোট শিগগিরই ছাপার কথাও জানান সালেউদ্দিন। আমরা টাকাটাই এমন মিসহ্যান্ডেল করি, এই ইসের মধ্যে রোগের মধ্যে গুঁজে দিই। পৃথিবীর আপনি দেখেন ডলার দেখেন এত সার্কুলেশন হয়, এমনি আমাদের ক্যাশ কম সার্কুলেশন, কিন্তু ওটা কোনো মিউটিলিটি না। আমাদের এখানে রাখবেন, ওখানে রাখবেন, এই মানি ব্যাগ রাখবেন, ভাঁজ হয়ে যাবে এগুলো। সেটা অনেক আগে আমি চিন্তা করেছিলাম ধাতব মুদ্রা ব্যবহার করি 5, 10, 20, কিন্তু সেটা আবার খুব পপুলার না, কেউ নীতি জানা পকেটে, তাই না? অতএব এইটা যত তাদের রিপ্লেস করে, কিন্তু এখানে আবার ইসে আছে যে যতদিনের রিপ্লেস না হয় পুরোনো টাকাগুলো তো বাজার থেকে আপনি আউট করতে পারবেন না। রপ্তানি ব্যুরোর সাথে এ বৈঠকে বিগত সরকারের আমলে দেশের রপ্তানির তথ্যেও গরমিলের কথা জানান কর্মকর্তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা মেডিকেলে হামলার সাথে জড়িত সব আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। সেই সাথে স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্য পুলিশ আইনের খসড়া প্রণয়ন না হলে ভর্তি হওয়া জটিল রোগী ছাড়া অন্যদের চিকিৎসাও সীমিত করার কথা জানান তারা। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে চিকিৎসায় অবহেলার অভিযোগের প্রমাণ মেলেনি। অপরদিকে চিকিৎসকদের উপরে হামলাকারী সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সেবা চালু থাকলেও বন্ধ ছিল আউটডোর সেবা। ফলে চিকিৎসা নিতে এসে ফিরে গেছেন অনেক রোগী। ডাক্তাররা হচ্ছেন আমাদের চিকিৎসা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ। তো ডাক্তাররা যদি তাদের নিরাপত্তা ঠিকভাবে না পান তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থা বাধাগ্রস্ত হবে। গতকালকে একটা ঝামেলা হয়েছে, ঝামেলার কারণে আউটডোর বন্ধ। মোটামুটি আমরা যতটুকু জানি যে ঢাকা মেডিকেলে আউটডোরে ভালো চিকিৎসা হয়, এই জন্য আমরা আসছি, কিন্তু আসলে বন্ধ। আমরা চাই দ্রুত এটা সমাধান হয়ে যাক। আন্দোলনকারী ডাক্তাররা বলেন, মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চালু থাকবে বহির্বিভাগের চিকিৎসা সেবা। দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকাল 8টা থেকে 10টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। স্বাস্থ্য সুরক্ষা আইন এবং হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং
রোগীর নিরাপত্তা নিশ্চিতকরণে স্বাস্থ্য পুলিশ নিয়োগের খসড়া প্রণয়ন করতে হবে। এর আগে সোমবার চিকিৎসায় অবহেলা ও হামলার বিষয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি রিপোর্ট জমা দিয়েছে। এতে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রাথমিক তদন্তে আমাদের ডাক্তারদের কোনো ধরনের অবহেলা আমাদের কাছে পরিলক্ষিত হয় নাই। অভিযুক্ত আমরা এখনো করিনি। আমরা সাময়িকভাবে যে বিষয়গুলো যে জন্য হয়েছে এটা এই বিষয়গুলোকে আমরা চিহ্নিত করেছি, অভিযুক্ত করে সেটা তো এফআইআর হয়েছে, মামলা হয়েছে। হামলার সাথে জড়িত সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ভিসা প্রক্রিয়া দ্রুত করতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস চলতি সপ্তাহে কনসুলার সেবা আবারও চালু করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে তিনি বলেন, বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে। ঢাকার সাথে সম্পর্ক জোরদার করার আশ্বাস দিয়ে হেলেন বলেন, স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, বিচার এবং রোহিঙ্গা ইস্যুতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, চলতি বছর রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তার পরিমাণ বাড়িয়েছে। এ সময় বাংলাদেশে বন্যা মোকাবেলায় দাতাদের মধ্যে একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিডিআর হত্যাকাণ্ডে নতুন করে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার চান তিনি। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। চট্টগ্রামে নেতাকর্মীদের সংবর্ধনার সময় অসাবধানতাবশত এস আলম গ্রুপের গাড়ি ব্যবহারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে মানুষের মনোযোগ ভিন্ন দিকে না নিয়ে রাষ্ট্রের সংস্কার ও ফ্যাসিবাদের মুখোশ উন্মোচনে গুরুত্ব দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। অন্যদিকে দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, অপপ্রচার করে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। দেখুন কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গুমের শিকার হয়ে দীর্ঘ ৯ বছর ভারতে থাকার পর দেশে ফিরে গত ২৮ আগস্ট চট্টগ্রামে নিজ এলাকায় নেতাকর্মীদের সংবর্ধনায় অংশ নেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এ সময় এস আলম গ্রুপের একটি গাড়িতে চড়ে কক্সবাজার এয়ারপোর্ট থেকে পেকুয়ায় যান তিনি। গণমাধ্যমে সংবাদটি প্রচারের পর সমালোচনার ঝড় ওঠে। গুলশানের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে, তা আমাদের নেতাকর্মীরা বলেছেন যে এইটাতে ওঠেন, এই গাড়িতে আমি উঠেছি। তা এখন সেই গাড়িটি কার, সেই মুহূর্তে আমি তো ওই চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না। আমি তখন অনেকটা আবেগাপ্লুত ছিলাম। আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এ সময় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন সংবাদের চেয়ে পতিত স্বৈরাচারের অন্যায় অপরাধের তথ্য সম্বলিত সংবাদ পরিবেশনে বেশি গুরুত্ব দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। কেন এগুলোকে প্রায়োরিটি দিয়ে মনোযোগটা অন্যদিকে নেওয়া হচ্ছে? আমাদের প্রায়োরিটি হচ্ছে প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের উদ্দেশ্যে এই জাতিকে, প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা। এটাই আমাদের প্রায়োরিটি। এবং ফ্যাসিবাদের দোসর যারা ছিল, যারা ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে দীর্ঘদিন, তাদের মুখোশ উন্মোচন করা। আমি তো 10 বছর ফ্যাসিবাদের রোশনালে পড়ে নির্বাসিত ছিলাম, আয়নাগরে ছিলাম, মৃত্যুর মুখোমুখি ছিলাম। আমাদের তো আর কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, অপপ্রচারের মাধ্যমে আবারও
কর্তৃত্ব তৈরি করতে চায় স্বৈরাচারের দোসররা। সোমবার দলের ত্রাণ সংগ্রহ কেন্দ্রে দলীয় ও ব্যক্তিগত সংগঠনের পক্ষ থেকে প্রায় 60 লাখ টাকা অনুদান সংগ্রহীত হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জামাত ইসলামের সাথে চীন ও কমিউনিস্ট পার্টির সম্পর্ক আরও উন্নত এবং গভীর হবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এদিকে জামাতের আমির বলেন, চীনের সাথে সম্পর্ক উন্নয়নে পারস্পরিক আলোচনা চলমান থাকবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। মগবাজারে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। প্রায় 1 ঘন্টার বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, চীনের বিনিয়োগ, রোহিঙ্গা প্রত্যাবাসন, জামাতের সঙ্গে চীন ও কমিউনিস্ট পার্টির সম্পর্ক উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনায় উঠে আসে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন জামাতের আমির ও চীনের রাষ্ট্রদূত। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, জামাতের সাথে চীনের সম্পর্ক দীর্ঘদিনের, তবে গত 13 বছর সম্পর্কের কিছুটা ঘাটতি হয়েছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তাদের সাথে চীন ও কমিউনিস্ট পার্টির সম্পর্ক আরো উন্নত ও গভীর হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবে চীন। তবে এই সরকারের সময়সীমা কতদিন হবে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। জামাতের আমির শফিকুর রহমান বলেন, চীনের সাথে দেশের রাজনৈতিক পট পরিবর্তন, বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশে রিসেন্ট যে পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় স্থান পেয়েছে। আমরা আশা করছি আগামীর দিনগুলোতে দুই দেশের জনগণ, দুই দেশের সরকার, পার্টি টু পার্টি আমরা আরো ক্লোজলি কাজ করার সুযোগ পাব। অনুরোধ করেছি ওনাদেরকে আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না, যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরো বেশি ইনক্রিজ করেন। বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার চীনের সাথে জামাতের এ বৈঠক দেশের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আপনাদের সবাইকে ধন্যবাদ। পাকিস্তানের সাথে শত্রুতা করে কোনো ফায়দা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদ এবং দিল্লির সাথে ঢাকার সম্পর্ক কেমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সবার বন্ধু। তিনি আরও বলেন, ভারত পাকিস্তান দ্বন্দ্বে নিষ্ক্রিয় হয়ে পড়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক। এটি কার্যকর হোক বাংলাদেশ তা চায় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। ছোট একটি প্রতিনিধি দল নিয়ে 1 সপ্তাহের জন্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যাবেন বলেও জানান তিনি। আমরা সবার সাথেই বন্ধুত্ব চাই। পাকিস্তানের সাথে তো এখন আমরা শত্রুতা করে আমাদের কোনো ফায়দা নেই। আর ভারতের সাথে আমাদের সম্পর্কে যদি আপনারা মনে করেন যে আসলে একটু টানাপোড়েন চলছে, সেটা দ্বিপাক্ষিকভাবে আমাদের চেষ্টা করতে হবে সেটাকে ইভেন কিলে নিয়ে আসা। তবে একটা কথা আমরা সবসময় যেটা করে আসছি সেটা হলো যে মানে আমরা এখন অন্তত যেটা মনে করি সেটা হলো যে পিপুল সেন্ট্রিক হতে হবে এবং আসলেই এমন হতে হবে যাতে করে মানুষও মনে করে যে সম্পর্কটা ভালো। কুইক রেন্টাল প্রকল্পে ক্রয় সংক্রান্ত মন্ত্রীর একক ক্ষমতা এবং এই বিষয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, বিদ্যুৎ আইনের এই দুটি ধারা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি AKM রবিউল হাসানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আইন সচিব, অর্থ সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, পেট্রো বাংলার চেয়ারম্যান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের 2 আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন। আইনের 9 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন গৃহীত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। আরেক ধারায় বলা হয়েছে, ক্রয় বিষয়ে মন্ত্রীর একক ক্ষমতা থাকবে। আইনের 2টি ধারাই সংবিধানের লঙ্ঘন বলে জানান রিটকারীর আইনজীবী। 9 ধারাতে বলা আছে কুইক রেন্টাল মানে সরকার যেসব বিদ্যুৎ কেন্দ্রের সাথে যত চুক্তি করেছে বা চুক্তি সংক্রান্ত কোনো কার্যক্রম কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। আর 6-এর 2 ধারায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে যে কোনো কোম্পানি বা যে কোনো ব্যক্তির সাথে চুক্তি করার মানে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে চুক্তি করার একক এখতিয়ার দেওয়া হয়েছে। এই অসীম ক্ষমতা থেকে লাভবান হয়েছে গত সরকারের যারা দোসর ছিল, যাদের সাথে সরকারের দহরম বেশি, তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে।
রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ভালো হতে পারে না বলে জানিয়েছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। তিনি জানান, রাজনীতি ব্যবসা বাণিজ্যের পরিপূরক। রাজধানীর একটি হোটেলে গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের আয়োজনে চলমান পরিস্থিতিতে তৈরি পোশাক খাতের সংকট এবং উত্তরণ নিয়ে আলোচনা সভায় আব্দুল আওয়াল মিন্টু বলেন, কোনো অবস্থাতেই ব্যবসায়ীরা রাজনীতিবিদদের তোষামত করতে পারে না। রাজনৈতিক দলগুলোতে অতিমাত্রায় তোষামত করায় ব্যবসায়ীরা তাদের মর্যাদা হারিয়েছেন। ১.৫ দশকে দেশের সঠিক পরিসংখ্যান না থাকাকে দুঃখজনক উল্লেখ করে ব্যবসায়ীরা জানান, এতে দেশের আর্থিক পরিকল্পনা ব্যাহত হয়েছে। সহসায় অর্থনৈতিক মুক্তির সমাধান না থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে। এখন রাজনীতিবিদরা যদি চোর হয়, রাজনীতিবিদরা যদি সমাজে যত অপকর্মের হোতা হয়, তাহলে আমরা যতই নৈতিকতা দেখাই, সেই নৈতিকতার কোনো ভ্যালু আপনি সমাজের জন্য করতে পারবেন এমন কিছু আমার কাছে মনে হয় না। আমরা যে হারে মাঝে মধ্যে তোষামো দিয়া তেল মারি, এটা কিন্তু আমাদের কাজ না। আগামীতে বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে বিদ্যমান সম্পর্ক জোরদারের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের পরিধি আরও বৃদ্ধির আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঢাকায় দেশটির নতুন হাইকমিশনার সিউনিন রশিদকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে তিনি বলেন, সামনের দিনগুলোতে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। এ সময় বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেয় মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। একই সাথে চিকিৎসা ও প্রকৌশল বিষয়ে উচ্চ শিক্ষার জন্য দেশটির শিক্ষার্থীরা বাংলাদেশকে বেছে নেয় সন্তোষ প্রকাশ করেন তিনি। এছাড়াও বাংলাদেশে তৈরি পোশাক, ওষুধ, চামড়া, পাট, সিরামিক সহ কৃষিজাত পণ্যের আমদানি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হাইকমিশনারকে পরামর্শ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আলোচনাকালে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন হাইকমিশনার সিউনিন রশিদ। চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে বোতলজাত এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 44 টাকা বাড়িয়ে 1421 টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। দুপুরে নতুন এই দর ঘোষণা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জালাল আহমেদ। এই নতুন দাম আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে বলে জানান তিনি। এর আগে আগস্ট ও জুলাই মাসেও দাম বাড়ে এলপিজির। 12 কেজি সিলিন্ডারের যে মূল্য নির্ধারণ করা হয়েছিল 1377 টাকা, সেটি সেপ্টেম্বর 2024 মাসে এসে একটু বেড়েছে। 12 কেজি সিলিন্ডারের মূল্য সেপ্টেম্বর 2024 মাসে হবে 1421 টাকা, অর্থাৎ প্রতি 12 কেজিতে বেড়েছে 44 টাকা। সরকারি এলপিজি সরকারি দামে তখনও পাওয়া যেত না, এখনো পাওয়া যায় না। যখন ডিস্ট্রিবিউটর যখন খুচরা বিক্রেতার কাছে দিচ্ছে, অনেক সময় তার থেকে অন্য বিক্রেতা আরও অনেক নিচের বিক্রেতার কাছে চলে যাচ্ছে। এখানে লাইসেন্সিং প্রক্রিয়ার বিষয় আছে, বিধিগত বিষয় আছে, এটা আমরা পরীক্ষা করে দেখব। প্রায় 1 মাস যাবৎ পানিবন্দী লক্ষ্মীপুরের চরের মানুষ। প্রভাবশালীরা ভুলুয়া নদী দখল এবং খাল ভরাট করে অবকাঠামো নির্মাণ করায় এমন জলাবদ্ধতা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে সংস্কারের অভাবে বিকল হয়ে আছে সুইচ গেটগুলো। লক্ষ্মীপুরের ভুলুয়া নদী তীরের বাসিন্দাদের দুর্দশার কথা জানাচ্ছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন এমদাদুল হক। স্থানীয় নদী খেকো প্রভাবশালীদের কারণে লক্ষ্মীপুরের কমলনগর রামগতি উপজেলার ভুলুয়া নদী আজ মৃতপ্রায়। দখলবাজদের কারণে হুমকির মুখে হাজারো মানুষের জীবন। বড় নদীতে কোনো পানি নাই, আমাদের এখান থেকে নামার কোনো ব্যবস্থা নাই, এখনো আমার ঘরে কোমর পর্যন্ত পানি। ভুলুয়া নদীর মেইন নদীটাকে মাটি দিয়ে ভরাট করে প্রায় 200 মিটার নদী ভরাট করে ফেলছে। এখন মাত্র 100 মিটার নদী আছে, ওরা ভরাট করে বিক্রি করে ফেলছে। বিক্রি করে বাসতঘর করছে, মাছের হেসারি করছে, মুরগির ফার্ম তৈরি করছে। এদিকে আপনার পশ্চিম সাইডে নদীটা ক্লিয়ার, কিন্তু গোড়া দিয়ে যে জায়গা দিয়ে পানিটা যাবে ওই জায়গাটা নদীটা ক্লিয়ার না। সন্তোষজনক হারে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে ভুলুয়ার গতিপথ রোধের কারণে আশানুরূপ পানি কমছে না চরকাদিরা, হাজিরহাট, চর লরেন্স সহ আশেপাশের এলাকার। বাঁধ কেটে পানি বের করার চেষ্টা করা হলেও সেখানেও বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালীরা। বাধা দিয়ে মেলা মানুষ গেছে, মানুষের অত্যাচার করে ধারে দিয়ে কাটতে দেয়, ওই সামনে দিয়ে বানিয়ে এরকম ওষা কাটতে দেয় না। হ্যাঁ, চর নেয়ামত এলাকার রাতাচড়া খালের মুখের সুইচ গেটটিও বিকল হয়ে আছে। স্বাধীনতার পর এর সংস্কার হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
কভার নাই যে এই আমল করছি ইয়ার ওর ধরেন না হাইডের বন্যা হত্তরের বন্যা চলে গেছে এগুলো কভার মাইনে লই গেছে হড়ি দড়ি গেছে। দ্রুত ভুলুয়া নদী এবং আশেপাশের খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, লক্ষ্মীপুর। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে এনআরবিসি ব্যাংক। আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে 50 লাখ টাকা দিয়েছে ব্যাংকটি। এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে 43 জন আন্দোলনকারীর হাতে ওই অর্থ তুলে দেওয়া হয়। এ সময় ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং পরিচালক AKM মোসাফিজুর রহমান, পরিচালক লোকিয়ত উল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, ডিএমডি কবির আহমেদ, হারুনুর রশিদ এবং হুমায়ুন কবির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বেসরকারি 9টি ব্যাংকের সাথে লেনদেনের সতর্কতা জারি করায় বিপাকে পড়েছেন চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা। ব্যবসায়ীরা বলছেন, বন্দরের বিভিন্ন ফি, ভ্যাট সহ অন্যান্য আর্থিক লেনদেন সময় মতো করতে না পারায় পণ্য ডেলিভারিতেও তাদের অতিরিক্ত সময় লাগছে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরাও। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এস আলমের মালিকানাধীন ব্যাংকগুলোর আর্থিক লেনদেনে অস্বচ্ছতার কারণে গেল কদিনে ওইসব ব্যাংকের পে অর্ডার ও চেকের মাধ্যমে বন্দরের বিভিন্ন ফি, ট্যাক্স, ভ্যাট ও অন্যান্য অর্থ প্রদান করতে গিয়ে সমস্যায় পড়ছিলেন বন্দর ব্যবহারকারীরা। এখন নতুন করে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের চেক ও পে অর্ডার সহ অন্যান্য সেবা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশনা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। ফলে পণ্য ডেলিভারি নিতে এসে বিপাকে পড়ছেন গ্রাহকরা। যেটা আমি এখনই পে অর্ডার করতে পারতাম, সেই পে অর্ডারটা এখন আমার ওখান থেকে টাকা নিয়ে অথবা অন্য জায়গা থেকে টাকা গোছে আমাকে অন্য ব্যাংকে যেতে হচ্ছে। আমাদের এখন এই ব্যাংকগুলো চেঞ্জ করতে হবে। আমরা এসআইবিএল থেকে পে অর্ডার সাবমিট করতাম, এই ক্ষেত্রে এখন আমার অন্য ব্যাংকে যাইতে হবে। স্বাভাবিক ব্যাংকেও একটা চাপ পড়বে, জাম পড়বে আর কি। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দরের কার্যক্রম যাতে স্থবির হয়ে না পড়ে সেজন্য সতর্কতা হিসেবেই নেওয়া হয়েছে এই ব্যবস্থা। এছাড়াও এস আলমের 4টি ব্যাংকে বন্দর কর্তৃপক্ষের আমানত জমা আছে প্রায় 900 কোটি টাকা। ব্যাংকগুলোকে অর্থ পরিশোধের সময়ও জানাতে বলেছে বন্দর কর্তৃপক্ষ। আমরা এই টাকাগুলা দ্রুত এনক্যাশ করার জন্য আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং সেই চিঠির প্রেক্ষিতে তারাও ব্যবস্থা নিচ্ছে। আমরা ইতিমধ্যে তাদেরকে আবার চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মহোদয়ের উদ্যোগে আমরা তাদেরকে ডেকেছি এবং তাদেরকে একটা টাইমলাইন দিতে বলেছি আমরা। এদিকে বন্দরের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন C&F এজেন্টরা। আমাদেরকে সেই ব্রিদিং স্পেসটা না দিয়ে হঠাৎ করে কোনো কিছু বন্ধ করে ফেললে, সেটা ব্যাংকের হিসাবই হোক অথবা অন্য কোনো আইনই হোক, সেটা আসলে সকল পক্ষের জন্য ক্ষতিকর হয়। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ধারণ ক্ষমতা 53,000 একক। সেখানে এখন পর্যন্ত কন্টেইনার রয়েছে প্রায় 38,000 একক। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। কুমিল্লার লাকসামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শিল্প প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অঙ্গ প্রতিষ্ঠান ভাইয়া হাউজিং এবং ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। গত শনিবার লাকসাম পৌর শহরের ও লক্ষ্মীপুরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পানিবন্দী অসহায় মানুষদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এবারে পাটেক্স খেলার খবর। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় এবং শেষ টেস্ট জয়ে শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন আরও 143 রান, হাতে আছে 10 উইকেট। 185 রানের টার্গেটে নেমে উড়ন্ত সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম। 7 ওভারে দলের স্কোরে যোগ করেন 42 রান। এরপর বৃষ্টিতে আর খেলা হতে পারেনি। জাকির 31 আর সাদমান 9 রানে অপরাজিত আছেন।
এর আগে গতকালের 2 উইকেটে 9 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। দলের 47 রানে সাইম আইয়ুবের উইকেট হারায় তারা। এরপর বাংলাদেশের পেস আক্রমণে খেই হারায় স্বাগতিকরা। 172 রানে গুটিয়ে যায় তারা। হাসান মাহমুদ 5টি, নাহিদ রানা 4টি এবং তাসকিন আহমেদ তুলে নেন 1 উইকেট। প্রথম ইনিংসে পাকিস্তানের 274 রানের জবাবে 262 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। ক্রীড়াঙ্গনে অনিয়ম আর দুর্নীতি তুলে ধরতে অনুসন্ধানী সাংবাদিকতার উপর জোর দিতে বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে জাতীয় ক্রীড়া কমপ্লেক্সের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি জানান, অন্তর্বর্তী সরকার একেবারে তৃণমূল থেকে কাজ করতে চায়। রিপোর্ট করছেন SM আশরাফ। কথায় নয়, কাজে বিশ্বাসী। দায়িত্ব গ্রহণের পর থেকে বোর্ড আর ফেডারেশনগুলোর সাথে নিয়মিত আলোচনার মধ্যে দিয়ে সে বার্তাই যেন দিতে চাইছেন ক্রীড়া উপদেষ্টা। দেশের ক্রীড়াঙ্গনের বাস্তব অবস্থা বুঝে নিতে এবার শুনলেন ক্রীড়া সাংবাদিকদের কথা। মতবিনিময়ে সাংবাদিকরা বলেন, গত 15 বছর অবকাঠামোগত উন্নয়নে সরকারের অর্থ খরচ হলেও বাস্তবে ক্রীড়া উন্নয়ন হয়নি। তাই তাদের পরামর্শ, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত খেলাটা ছড়িয়ে দেওয়ার। জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং উপজেলা ক্রীড়া সংস্থার ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। সেগুলোকে বিরাজনীতিকরণ করার জন্য এবং যারা ক্রীড়ানুরাগী এবং ক্রীড়া সংশ্লিষ্ট তাদেরকে দিয়ে পুনর্গঠন করার জন্য নির্দেশনা দিয়েছে এবং ফেডারেশনগুলোকেও যাতে সেভাবে পুনর্গঠন করা যায় সেই জন্য একটা সার্চ কমিটি আমরা গঠন করেছি। সাংবাদিকদের দেওয়া পরামর্শগুলো নিয়ে কাজ করার কথা বলেন আসিফ মাহমুদ। সাথে পরামর্শ দিলেন কন্টেন্ট নির্ভর না হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার। থাম্বনেইলের সাথে বা ক্যাপশনের সাথে কন্টেন্টের মিল খুঁজে পাওয়া মাঝে মধ্যে কষ্ট হয়ে যায়। কিছু নিউজ অনেক প্লেয়ারদেরকে মানে ইনস্ট্যান্ট বড় একটা টুর্নামেন্টের আগে প্লেয়ারের সাইকোলজিকে ডিস্টার্ব করার মতো অনেক নিউজ হয় এবং সেগুলো অনেকগুলোই অ্যাজাম্পশন বেসড নিউজ আমি দেখেছি আর কি। আমি অ্যাডভাইজার হিসেবে বলছি না, আমি এটা একজন দর্শক হিসেবে দেখেছি। তো সেই জায়গায় আপনারা পরিবর্তন আনার চেষ্টা করবেন, বস্তুনিষ্ঠতা আনার চেষ্টা করবেন। এ সময় ক্রীড়া উপদেষ্টা জানান, সাংবাদিকদের বেতন কাঠামো ঠিক করার চিন্তা ভাবনাও আছে অন্তর্বর্তীকালীন সরকারের। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে BRB কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ধানমন্ডি থেকে গ্রেফতার, হাজি সেলিম 5 দিনের রিমান্ডে। পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। উপদেষ্টা সহ সরকারি চাকরিজীবী সবাইকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের। নির্দিষ্ট সময়ে জমা না দিলে আইনি ব্যবস্থা। সংশোধন করা হবে বিগত সরকারের চলতি বাজেট। বড় প্রকল্পের বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত, বাতিল হচ্ছে কালো টাকা সাদা করার বিধান। হামলায় জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ডাক্তারদের। তদন্তে চিকিৎসায় অবহেলার প্রমাণ মেলেনি, গাইবান্ধায় একজন গ্রেফতার। এবং নতুন করে তদন্ত হবে বিডিআর হত্যাকাণ্ড মামলার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানুষের অধিকার, সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।